আসসালামু আলাইকুম। আমাদের প্রি ম্যাচ অ্যানালাইসিসে বলা হয়েছিল যে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে ৯০ মিনিট যদি আপনি সিট ব্যাক করে ডিফেন্ড করার চেষ্টা করেন, তাহলে সেই ম্যাচ বের করে আনা আসলে অলমোস্ট ইম্পসিবল। বরং তাদের উপর চাপ প্রয়োগ করে, তাদেরকে প্রেশার দিয়ে, তাদের গলা চিপে ধরার মতো করে প্রেশার দিয়ে যদি আপনি তাদেরকে ফোর্স করেন, বাধ্য করেন মিস্টেক করার জন্য, এবং সেখান থেকে প্রথম ৩০ মিনিটের মধ্যে আপনি যদি একটা বা দুটো গোল স্কোর করে ফেলতে পারেন, তাহলে হয়তো ডটমুন্ডের কিছুটা চান্স থাকবে। এবং ডটমুন্ড কিন্তু আসলে সেটাই করছিল, এবং তারা অলমোস্ট ৪টা বিগ চান্স তারা পেয়েছে। কিন্তু আলটিমেটলি কাজের কাজ যেটা গোল স্কোর করা, সেটাই তারা আসলে করতে পারছিল না। প্লাস এটাও বলা হয়েছিল যে সেট পিস ডিফেন্ডিংয়ের সময়, বিশেষ করে কর্নার ডিফেন্ডিংয়ের সময় ডটমুন্ড কিন্তু ম্যান মার্কিং করে, কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু এই ম্যান মার্কিং থেকে তাদের নিজেদের যে ম্যানগুলো রয়েছে তাদেরকে কিন্তু ফ্রি করে ফেলতে পারে। এবং আলটিমেটলি রিয়াল মাদ্রিদ তাদের প্রথম গোলটাও কিন্তু করেছে এই সেট পিস থেকে, কর্নার থেকেই। এবং সেক্ষেত্রে কারভাল, তার যে ম্যান মার্কার ছিল, তাকে কিন্তু তিনি ছিটকে বের হয়ে গিয়েছিলেন। আর প্রেডিকশনের কথা যেটা বলেছিলাম, যদিও এটা ফান করেই বলা হয়েছিল 2-0 হবে রিয়াল মাদ্রিদের পক্ষে, আলটিমেটলি সেটাও কোইন্সিডেন্টালি মিলে গিয়েছে। বাট এনিওয়েজ, লেটস মুভ অন টু আওয়ার ট্যাকটিক্যাল অ্যানালাইসিস। শুরুতে আমরা যদি ডটমুন্ডের ডিফেন্ডিং ফেজের কথা চিন্তা করি, রিয়াল মাদ্রিদ যখন বিল্ড আপ করার চেষ্টা করেছে, তখন ডটমুন্ড হাই প্রেসিংয়ে গিয়েছে যাতে করে রিয়াল মাদ্রিদ বিল্ড আপ করতে না পারে। আবার রিয়াল মাদ্রিদ যখন বল নিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করেছে, তখন ডটমুন্ড মিড ব্লকে নেমে এসেছে অর্গানাইজ ডিফেন্স করার জন্য। এবং সেখান থেকে যখন তারা বল উইন করছিল, তখন সেখান থেকে তারা কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল, এবং আমরা জানি যে ডটমুন্ড কাউন্টার অ্যাটাকে কত ভয়ঙ্কর, এবং রিয়াল মাদ্রিদকেও সেই কাউন্টার অ্যাটাকগুলো ডিফেন্ড করার জন্য বেশ ভালোই কষ্ট করতে হচ্ছিল। অন্যদিকে ডটমুন্ডের অ্যাটাকিং ফেজের দিকে যদি আমরা খেয়াল করি, ডটমুন্ড যখন বিল্ড আপ করছিল, রিয়াল মাদ্রিদ যেহেতু হাই প্রেসিং আসছিল, এবং ডটমুন্ড যেহেতু বল পায়ে অত বেশি কোয়ালিটিফুল না রিয়াল মাদ্রিদের সাথে কম্পেয়ার করলে, সো ডটমুন্ড খুব বেশি আসলে রিস্ক নিচ্ছিল না, বরং তারা ডিরেক্ট ফুল কুককে খেলার চেষ্টা করছিল, এবং সেখান থেকে তারা সেকেন্ড বলগুলো উইন করে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে সেন্টার ব্যাকদের পায়ে যখন বল আসছিল, বিশেষ করে স্লটার ব্যাক, হামেলস, তারা আসলে চেষ্টা করছিল যে ডিপ বল খেলার জন্য ফুল ক্রুকের উদ্দেশ্যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের পেছনের অংশে। এবং সেখান থেকেই আসলে ডটমুন্ড তাদের প্রথম চান্সটা পেয়ে যায় ম্যাচের মধ্যে 13 মিনিটের সময়। সেখানে স্লটার ব্যাক যখন বল পেয়েছিলেন, তিনি আসলে ডিপ বল খেলেছিলেন ফুল ক্রুকের উদ্দেশ্যে। সেখান থেকে ফুল ক্রুক যখন বলটা পেয়েছেন, তিনি আসলে বলটাকে ব্যাক পাস করেছিলেন ব্রান্দের উদ্দেশ্যে, তিনি সেকেন্ড লাইন রান করেছিলেন। ব্রান্ড আসলে বলটাকে শটটাকে অন টার্গেট রাখতে পারেন, বাইরে চলে গিয়েছিল। যদিও এটা যদি গোল হয়ে যেত, তাহলে আলটিমেটলি এটা ভারে যেত, এবং সেখানে প্রবাবলি এটা অফসাইড হতো। এই ঠিক কিছুক্ষণ পরেই হামেলস একটা বল দিয়েছিলেন করে কারিম আদিয়ামের উদ্দেশ্যে, একটা থ্রু বল খেলেছিলেন, চমৎকার একটা থ্রু বল ছিল। সেখানে রিয়াল মাদ্রিদ তারা আসলে অফসাইড ট্র্যাপ করতে চেয়েছিল তাদের ডিফেন্স লাইন। রুডিগার তিনি আসলে খেয়াল করেননি যে কারবাহাল কতখানি উপরে ছিলেন, আবার কারবাহালও প্রথমে কারিম আদিয়ামিকে ফলো করছিলেন। তো তিনি যখন খেয়াল করেছেন রুডিগার অফসাইড ট্র্যাপ করার চেষ্টা করছেন, তখন কারবাহাল আসলে পুশ আপ করেছিলেন, কিন্তু তার পুশ আপ করতে করতেই বলটা আসলে খেলা হয়ে গিয়েছিল। সো এখানে রিয়াল মাদ্রিদ অফসাইড ট্র্যাপ করতে চাইলেও সে অফসাইড ট্র্যাপটা ব্রেক করে কারিম আদিয়ামি তিনি কিন্তু বের হয়ে গিয়েছিলেন, এবং আলটিমেটলি গোলকিপারের সাথে 1 ভার্সেস 1 সিচুয়েশনে চলে গিয়েছিলেন, বাট তিনি কিন্তু আসলে ফিনিশ করতে পারেননি। এবং এই চান্সটাকে হয়তো ম্যাচের সবচেয়ে বেস্ট চান্স বলা যেতে পারে ডটমুন্ডের জন্য, কারণ এই চান্সের ক্ষেত্রে আসলে কোনো অফসাইডের সমস্যা ছিল না। বাকি অন্য সবগুলো চান্সের ক্ষেত্রে কিন্তু আসলে অফসাইডের একটা সমস্যা ছিল। এছাড়া যখন ডটমুন্ড অ্যাটাকিং ফেজ থেকে যখন তারা বল লুজ করছিল, অর্থাৎ যখন তাদের ডিফেন্ডিং ট্রানজিশনটা শুরু হচ্ছিল, সেই সময় তারা কাউন্টার প্রেস করছিল, এবং কাউন্টার প্রেস করে বল উইন করে সেখান থেকে হাই অফ দ্য পিচ থেকে বল উইন করে সেখান থেকে আবার গোল স্কোর করার জন্য তারা চেষ্টা করছিল। এবং 23 মিনিটের মাথায় সেরকমই একটা কাউন্টার প্রেস থেকে তারা আরেকটি চান্স পেয়ে যায়। প্রথমত বল ছিল হলো ডটমুন্ডের পায়ে, তারা যখন বলটা লুজ করেছে, তখন কামাভিঙ্গা বল নিয়ে প্রোগ্রেস করছিল। সেই সময় ডটমুন্ড সেই জায়গাতেই কাউন্টার প্রেস করে বল উইন করার চেষ্টা করেছে, মাতসেন বলটা উইন করেছিলেন। এবং সেখান থেকে মাতসেন বল নিয়ে যখন ফুল ক্রুকের খেলেছেন, তখন ফুল ক্রুক আসলে 1 ভার্সেস 1 সিচুয়েশনে চলে গিয়েছিল গোলকিপারের সাথে, এবং তার যে শটটা হয়েছিল সেই শটটা আসলে লেগেছিল বার পোস্টে। তবে আলটিমেটলি এটাও যদি গোল হয়ে যেত, তাহলে আসলে এটাও ভারে যেত, এবং ভারে গেলে এটাও আসলে অফসাইড ধরা পড়তো। সো ফার্স্ট হাফে এরকম প্রায় 3 থেকে 4টি বিগ চান্স ডটমুন্ড ক্রিয়েট করেছিল, কিন্তু তারা একটিতেও গোল স্কোর করতে পারেনি। আলটিমেটলি 0-0 যখন খেলা শেষ হলো ফার্স্ট হাফ, তখন আসলে রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে গিয়ে আবার রিগ্রুপ করার সুযোগ পেল, এবং তারই ফলশ্রুতিতে খেলা শুরু হওয়ার, অর্থাৎ সেকেন্ড হাফ শুরু হওয়ার পরপরই প্রথম 5 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ কিন্তু দুটি চান্স পেয়েছিল, ভালো চান্স পেয়েছিল, এবং দুটি তারা পেয়েছিল সেট পিস থেকে। প্রথমটি ছিল ক্রুসের একটা ফ্রি কিক, এবং ঠিক তার পরপরই সেখান থেকে একটা কর্নার পায় রিয়াল মাদ্রিদ, এবং সেই কর্নার থেকে কারবাহাল কিন্তু গোল স্কোর করে ফেলতে পারতেন, যদিও তার হেডারটা কিন্তু বারের উপর দিয়ে চলে যায়। তো এই ধরনের একটা সিমিলার কর্নার সিচুয়েশন থেকেই কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচের 74 মিনিটে তাদের প্রথম গোলটা স্কোর করে। একদম সেম সেট আপ, ডটমুন্ড মূলত ম্যান মার্কিং করছিল কর্নার ডিফেন্ডিং এর সময়। এই সময় তাদের দুজন প্লেয়ার ফুল ক্রুক এবং হামেলস, তারা আসলে জোনাল মার্কিং করছিলেন। বাকি যে 5জন প্লেয়ার ছিলেন, তারা সবাই রিয়াল মাদ্রিদের 5জন প্লেয়ারকে ম্যান মার্কিং করছিলেন। তো কর্নারের সময় রিয়াল মাদ্রিদের টার্গেট জোন ছিল নিয়ার পোস্টটা, এবং সেই নিয়ার পোস্টে আসলে তাদের প্লেয়ারগুলো মুভ করছিলেন, যারা যারা টার্গেট প্লেয়ার ছিলেন। তো যেটা বলছিলাম যে রিয়াল মাদ্রিদের 5জন প্লেয়ারকে ডটমুন্ডের 5জন প্লেয়ার ম্যান মার্কিং করছেন। তো যিনি গোল স্কোর করলেন কারবাহাল, তাকে ম্যান মার্কিং করছিলেন মাতসেন। কিন্তু আলটিমেটলি যখন কর্নার নেওয়া হয়েছে, ক্রুজ যখন কর্নারটি নিয়েছিলেন, কারবাহাল কিন্তু নিজেকে মাতসেন থেকে ফ্রি করে নিয়েছেন তার একটা ক্লেভার মুভমেন্টের মাধ্যমে। এবং তিনি যখন ফ্রি হয়ে গিয়েছেন, তখন কিন্তু ফুল ক্রুকের পক্ষে, যেই জায়গাতে বলটা আসলে গিয়েছিল জোনাল মার্কিংয়ে ফুল ক্রুক ছিলেন, কিন্তু যেই জোনে টার্গেট করেছিল রিয়াল মাদ্রিদ, যেই জোন থেকে কারবাহাল হেড করেছেন, সেই জোন পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু ফুল ক্রুকের এনাফ সময় ছিল না।
সো ফুল ক্রুকের পক্ষে আসলে কারভাহালের সামনে পৌঁছানো সম্ভব ছিল না। সো এখানে মাতসেনকেই আসলে কারভাহালের সাথে থাকতে হতো এবং মাতসেন হয়তো এরিয়াল ডুয়েলটা যদি উইন করতে নাও পারতেন, অ্যাটলিস্ট তিনি যদি কারভাহালের সাথে থাকতেন, কারভাহাল হয়তো এরকমভাবে ফ্রি হেডার করতে পারতেন না। সেক্ষেত্রে হয়তো এই অ্যাকুরেসি এবং পাওয়ার দুইটাই একসাথে জেনারেট করা পসিবল হতো না। সো ম্যাচের এই পুরোটা সময় ডটমুন্ড নিয়ন্ত্রণ করার পরও আলটিমেটলি কিন্তু তাদের এই সেট পিস ডিফেন্ডিং এর যে দুর্বলতা, সেখান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচে লিড নিয়ে নেয় এবং এর পরবর্তীতে আরও একটি কর্নারের সময় নাচো কিন্তু সেম ধরনের একটা অপরচুনিটি পেয়েছিলেন, যেখানে আলটিমেটলি গোলকিপার কোবেলকে একটা সেভ করতে হয়েছিল। ইয়ান মাতসেন তিনি আসলে পুরো ম্যাচ জুড়ে কিন্তু ভালো খেলেছেন। সেকেন্ড হাফের শুরুতে আমরা দেখেছি তাকে কিন্তু ইনভার্টেড ফুল ব্যাক হিসেবে ইউজ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি খুব আনলাকিলি বলা যেতে পারে যে দুটি গোলেই কিন্তু তার একটা ফল্ট ছিল বা মিস্টেক ছিল। প্রথম গোলের সময় যেটা বললাম যে তিনি ম্যান মার্কিং করতে পারেননি, ছেড়ে দিয়েছিলেন কারভাহালকে, এবং দ্বিতীয় গোলের সময় তিনি কিন্তু একটা পাস করতে চেয়েছিলেন হয়তো বা স্লটারব্যাকের উদ্দেশ্যে, হয়তো বা হামেলসের উদ্দেশ্যে, কিন্তু বলটা আলটিমেটলি দুজনের মাঝামাঝি চলে যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, বেলিংহাম তিনি কিন্তু আসলে অ্যান্টিসিপেট করছিলেন যে এখন মাতসেন একটা পাস করতে পারেন, বলটা এই জায়গায় যেতে পারে, এবং সেই জায়গায় কিন্তু বেলিংহাম আসলে অ্যান্টিসিপেট করে মুভ করেছেন, রান করেছেন, সেখান থেকে তিনি কিন্তু বলটা ইন্টারসেপ্ট করেছেন এবং তার পাশ থেকে আলটিমেটলি ভিনি জুনিয়র তিনি কিন্তু ম্যাচের 82তম মিনিটে দ্বিতীয় গোল স্কোর করেন এবং আলটিমেটলি তখন মনে হচ্ছে যে ম্যাচটা শেষ। যদিও সেকেন্ড হাফে ডটমুন্ড কিন্তু বেশ কিছু ভালো চান্স পেয়েছিল, ফুল ক্রুক বেশ কিছু চান্স পেয়েছিলেন, তিনি আসলে হেড করছিলেন বিভিন্ন ক্রস থেকে। প্রথমত করিম আদিয়ামি একটা ক্রস করেছিলেন, সেখান থেকে ফুল ক্রুক হেড করেছিলেন, ভালো হেড করেছিলেন, বাট গোলকিপার জন্য মোটামুটি সহজ সেফই ছিল যেহেতু বলটা গোলকিপার বরাবরই এসেছিল। অন্যদিকে দ্বিতীয় গোল কনসিড করার ঠিক পরপরই 86তম মিনিটে ফুল ক্রুক কিন্তু আবার স্কোর করেছিলেন, মালেনের ক্রস থেকে ফুল ক্রুক স্কোর করেছিলেন হেড করে, কিন্তু সেটাও কিন্তু সেই একই সমস্যা, অফসাইডের কারণে কিন্তু সেটাকেও আলটিমেটলি ভারে বাতিল করতে হয়েছে গোলটাকে। সো আমরা যদি সামারি করি তাহলে আসলে বলা যেতে পারে যে ডটমুন্ড কিন্তু আসলেই রিয়াল মাদ্রিদকে চেপে ধরেছিল, গলা চেপে ধরার মতো করেই চেপে ধরেছিল, এবং সেখান থেকে তারা অনেকগুলো সুযোগও তারা আসলে ক্রিয়েট করতে পারছিল, কিন্তু এই সুযোগগুলো যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে সেটা খেসারত তো আপনাকে দিতেই হবে। এবং একই সাথে এত চাপে থাকার পরেও রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের যে কম্পোজার রয়েছে সেই কম্পোজারের মধ্য দিয়ে কিন্তু এরকম একটা প্রেশার ম্যাচ সেখান থেকেও কিন্তু তারা আলটিমেটলি বের হয়ে আসতে পেরেছে, এবং সেটারই প্রতিফলন হলো তাদের এই চ্যাম্পিয়ন্স লিগের 15তম শিরোপা। লাস্ট 11 বছরে তারা 6টা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে, এবং এটাই হলো আসলে চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ। সো এই ছিল আমাদের আজকের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।